নমস্কার, নিউজ নয় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি, চোখ রাখছি বিস্তারের সঙ্গে। এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যে দেশের শীর্ষ চ্যালেঞ্জের চিত্র সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সড়ক ব্যবস্থা নীতি ও সাধারণ মানুষের জীবনের মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগের উপর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক আবহে পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী রাজ্যসভা প্রভাব বিশ্লেষণ সহ পূর্বে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষভাবে হরমুজ প্রণালীর পরিস্থিতি দৃষ্টি আকর্ষণ করে এগুলো পথে বহু ভারত ও নাবিক আটকেছেন, যা এর জেরে তেল অপরিহার্য পণ্য সরবরাহ দিচ্ছে, ফলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা চ্যালেঞ্জ মুক্ত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। दुनिया के अनेक देशों का तेल इस दिशा में हमारे प्रयास आने वाले दिनों में जारी रहेंगे। भारत अब पास है तेल हो, गैस हो, फर्टिलाइजर हो, ऐसे हद समय जाए भारत तक सुरक्षित पहुंचे। लेकिन इस युद्ध से बनी वही स्थितियां अगर लंबे समय तक है तो गंभीर परिणाम है। इसलिए भारत अपनी रिलीज बढ़ाने जो प्रयास बीते वर्षों में किए और कर रहा है। এই প্রেক্ষাপটে নীতি উদ্যোগের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সকল বাধার জন্য এক পরীক্ষা, এই সময় টিম ইন্ডিয়া হিসেবে একযোগে কাজ করতে হবে বলে সরকারের উদ্দেশ্যে আহ্বান জানান তিনি। দরিদ্র ও শ্রমজীবী মানুষ সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ সুবিধা যথাযথভাবে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাজারে মজুদ নির্দেশ দেন তিনি। और भी ऐसे समय में आबादी करने वाले, जमाखोरी करने वाले बहुत एक्टिव हो जाते हैं। ऐसी त्वरित कार्रवाई होनी चाहिए। जरूरी चीज की सप्लाई निर्बाध करती रहे, सुनिश्चित ट्रैफिक होनी है। आगे सभा भी मैं सबसे अनुरोध करता हूँ, संकट भारत तेज बनाए रखना विकास है। इसलिए हर जरूरी रिफॉर्म्स बहुत बड़ा है। टीम इंडिया की बहुत बड़ी পর্যাপ্ত সার সরবরাহ হয়েছে, সরকার প্রতিশ্রুতি দিয়েছে। এই সঙ্গে জ্বালা পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণটি ক্ষমতাপ্রাপ্ত গঠন করা হয়েছে, যারা দ্রুত কৌশলে কাজ করতে জানিয়ে তিনি। ইতিমধ্যে 3,70,000 ভারতীয় ফিরেছেন। ইরান থেকে বলেছেন প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখা কিছু সম্ভবভাবে কোভিড-19 মহামারীর ঐক্যবদ্ধভাবে সংকট বানিয়েছে নরেন্দ্র মোদী। নির্বাচন ঘুরে আসে তারপর জাতীয় রাজনীতি মথাকে দুই এমডিসি সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতার বিজেপি যোগদান কেবল নয় বরং বৃহত্তর রাজনৈতিকভাবে প্রশ্ন নিয়েছে। তাদের সঙ্গে শেষ কুমার মাঝারি এবং সূচবাসী মৌসুমের মতো সংগঠনের নেতারা অনুষ্ঠিত দল পর্বে একই কারণ আছে বলে রাজনীতি ইস্যু নিয়ে মতভেদ এসেছে দল থেকে নেতাদের মধ্যে। আমরা আসল উদ্দেশ্য আমাদের যে ট্রাইব জনজাতি যে অংশে ডেভেলপ করা, উন্নয়ন করা। কিন্তু সেই উন্নয়ন করতে গিয়ে আমরা দেখলাম সবাই শুধু কাজ করছে, রাজনীতির খেলাখেলি করছে। এই যে রাজনীতির খেলাখেলি কেউ নাকি ডিল করছে, কেউ নাকি নিজের রাজনৈতিক ক্ষমতা নিয়ে ডিল করছে। নানা ধরনের এই যে গোপনের তথ্য দিয়ে আমরা জানতে পেরেছি। তো আমার এটাই একটা প্রশ্ন করতে চাই, এই যে জনজাতিরা কি শুধু পয়সার মাঝখানে? আবেগ নির্ভর ইস্যুকে সামনে রেখে বাস্তব উন্নয়ন ও প্রশাসনিক প্রশ্নগুলি চলে যাচ্ছে আড়ালে বলে অভিযোগ করেছে দল বদলকারীরা। ভালো একটা দপ্তর দেওয়া যেত, কিন্তু উনি আর আমাকে দেয়নি। আমি মনে মনে ভাবি যে আমি কি ঠিকই আমার মা বাবা নেই এরকম আমি নিজে ভাবছিলাম, যে কিন্তু মহারাজকে যা বিশ্বাস করলাম সেই বিশ্বাসেই আছি। কিন্তু সেই কারণে লাস্ট মোমেন্টে যেদিন 2 মাস পরে ইলেকশন হবে, 2 মাস আগে আমি ওনাকে আমার কতটা ডিপার্টমেন্টের এই আমি প্রজেক্ট পাঠানো হয়েছে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এতে কিন্তু আর আশা নাই। আমি কোনোদিন আমাদের ফাইলে কোনোদিন করতে পারিনি, কেন আমার এখানে তো ফাইল যাওয়ার কোনো কথাই নাই। হ্যাঁ, ল্যাম্পসে তো দোকানটা এটা বিজনেস করে। হ্যাঁ, এখানে কি ফাইল থাকবে? আর যেখানে ডিডি কোড নেই, সেখানে সায়েন্স অফ টেকনোলজি নেই, আমাকে দিয়েছে। আমি বারবার বললাম মহারাজ এইভাবে কি করে হয়,
ওনাকে বলার পরেও উনি আমাকে বিজেপির সংগঠনগত বিস্তার ও জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে প্রভাব বাড়ানোর কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে নির্বাচনের প্রাক মুহূর্তে এই দল বদলকে। গত কয়েক বছরে বিজেপি ধারাবাহিকভাবে জনজাতি রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। এ প্রেক্ষাপটে তিপ্রা মথার মতো আঞ্চলিক শক্তি থেকে নেতাদের টেনে নেওয়া একটি সুপরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এডিসি নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনা ধাক্কা দিতে পারে তিপ্রা মথার সাংগঠনিক শক্তিকে। বিশেষ করে গ্রাসরুট স্তরে নেতৃত্বের এই ভাঙন প্রভাব ফেলতে পারে ভোট ব্যাংকে। যদিও তিপ্রা মথা এখনো জনজাতি রাজনীতিতে একটি শক্তিশালী আবেগ ও পরিচয়ের প্রতিনিধিত্ব করে, তবুও ধারাবাহিক দলবদল সেই ভিত্তিকে দুর্বল করতে পারে। উড়িয়ে দেওয়া যাচ্ছে না এমন আশঙ্কাও। অন্যদিকে নির্বাচনের প্রাক মুহূর্তে তিপ্রা মথার ভাঙন তাৎপর্যপূর্ণ মনস্তাত্ত্বিক সুবিধাও এনে দিতে পারে বিজেপির পক্ষে। নির্বাচনের আগে বিরোধী শিবিরে ভাঙন ধরানোর মাধ্যমে নিজেদের অপরাজেয় ভাবমূর্তি তৈরি করার কৌশল কাজ করতে পারে এখানে। সব মিলিয়ে ত্রিপুরার জনজাতি রাজনীতির অভ্যন্তরীণ টানাপোড়েন, আদর্শ বনাম বাস্তব রাজনীতির দ্বন্দ্ব এবং আসন্ন নির্বাচনের আগে শক্তির পুনর্বিন্যাস, এই তিনটিরই প্রতিফলন দেখা যাবে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের প্রাক মুহূর্তে। এই ধরনের পরিবর্তন ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয় এবং তিপ্রা মথা এই ধাক্কা কতদূর সামলে উঠতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা করল ভারতীয় জনতা পার্টি। প্রদেশ কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই দল স্পষ্ট জানিয়ে দিল 28টি আসনে এককভাবে লড়াইয়ে নামছে তারা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই সিদ্ধান্ত ঘোষণার ফলে তিপ্রা মথার সঙ্গে কার্যত শেষ হয়ে গেল প্রাক নির্বাচনী জোটের সম্ভাবনা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোট পরবর্তী সমীকরণ এখনো উন্মুক্ত থাকায় উত্তেজনা ও অনিশ্চয়তা আরও বাড়ল এই নির্বাচনকে ঘিরে। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির 28টি আসনে এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নতুন সমীকরণ তৈরি করেছে ত্রিপুরার রাজনীতিতে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে জোট নির্ভর রাজনীতির পরিবর্তে নিজেদের সাংগঠনিক শক্তির উপরেই ভরসা রাখার বার্তা দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এর মধ্য দিয়ে আসন্ন এডিসি নির্বাচনকে সম্ভাব্য প্রাক নির্বাচনী জোটের সমস্ত জল্পনার ইতি ঘটেছে তিপ্রা মথার সঙ্গে। আমরা আমাদের যে প্রার্থী আগামী এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা আমাদের 28টি সিটের মধ্যে 28টাতেই ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে আমরা লড়াই করব, সেই সংকল্প আমরা নিয়েছি, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। তো আমি এই প্রার্থীদের নাম আমি ঘোষণা করছি। 1 নম্বর দামছড়া জম্পুই হলো আমাদের রবীন্দ্র রিয়াং। আমাদের 2 মাছমারা জেনারেল সিট, সেখানে মঞ্জু রানী সরকার। 3 দশদা কাঞ্চনপুর জেনারেল সিট, সেখানে আমাদের শৈলেন্দ্র নাথ, উনি আমাদের বিগত দিনেরও এমডিসি। আমাদের 4 করমচড়া আমাদের বিমল কান্তি চাকমা, যিনি আমাদের ইতিমধ্যে আমাদের রানিং সিটিং এমডিসি, উনিও রয়েছেন। আমাদের ছামনু যে সিট, সেখানে আমাদের এসমেল জয় ত্রিপুরা। মঙ্গলবার এবং বুধবারের মধ্যে মনোনয়নপত্র দাখিল করা হবে বলে জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। উনি লড়াই করবেন। টোটাল এই 28টা সিটেই আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা মনোনয়ন দেবেন এবং খুব সম্ভবত আজকে কালকে মিলিয়ে 2 দিনের মধ্যে, কারণ আগামীকালকে তার শেষ নমিনেশন, কাজেই কালকের মধ্যে সবাই নমিনেশন সাবমিশন করবেন। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আগামী দিন আমাদের ভারতীয় জনতা পার্টির মোদিজির যে সংকল্প, যে বিকশিত ভারত আর বিকশিত ত্রিপুরা, সেই সংকল্পকে পাথেয় করে আমি আপনাদের মাধ্যমে সমস্ত যারা আমাদের এই এডিসি নির্বাচনে ভোটার, আমি তাদের কাছে করজোরে আপিল রাখব যে আমাদের এই রাজ্যকে বিকশিত করার জন্য, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আপনারা আমাদের প্রার্থীদেরকে পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং আগামী দিন একটা স্বচ্ছ এডিসি প্রশাসন নির্বাচনের জন্য
আপনাদের মাধ্যমে সমস্ত ভোটারদের কাছে আমি আবেদন রাখছি। জনজাতি অধ্যুষিত এলাকায় একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত তীব্রামথা, সেই প্রেক্ষাপটে বিজেপির এককভাবে লড়াইয়ের সিদ্ধান্তকে দেখা হচ্ছে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে। ভোটের পাটিগণিতের কৌশল হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে এই পদক্ষেপকে। বিশ্লেষকদের মতে বিজেপির লক্ষ্য হলো বিরোধী ভোটের একত্রীকরণ রোধ করা। যদি তীব্রামথা, কংগ্রেস বা বামফ্রন্টের মধ্যে কোনো বৃহত্তর সমঝোতা তৈরি না হয়, তবে ভোট বিভাজনের ফলে বিজেপি তুলনামূলক কম ভোট পেয়েও আসন জয়ের সুযোগ পেতে পারে। বিশেষ করে বহু কোণীয় লড়াইয়ের ক্ষেত্রে কার্যকর হতে পারে এই কৌশল। এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে 2021 সালের এডিসি নির্বাচনে বিজেপির পারফরমেন্স। মাত্র 11টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 9টিতে জয় পায়। 80% স্ট্রাইক রেট আত্মবিশ্বাস জুগিয়েছে দলকে। তবে তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমান পরিস্থিতির মধ্যে পার্থক্য কম নয়। গত কয়েক বছরে তীব্রামথা সাংগঠনিক বিস্তার ও জনসমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা বড় চ্যালেঞ্জ হতে পারে বিজেপির জন্য। বিজেপি সাম্প্রতিক দলবদল কৌশল বা অন্যান্য দল থেকে নেতাদের দলে অন্তর্ভুক্ত করাও এই সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করছে না রাজনৈতিক মহল। তৃণমূল স্তরে সংগঠন শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় নেতৃত্বকে সামনে আনার মাধ্যমে নিজেদের ভিত্তি বিস্তারের চেষ্টা করছে বিজেপি। তবে এই অন্তর্ভুক্তি কতটা ভোটে প্রতিফলিত হবে তা এখনো অনিশ্চিত। অন্যদিকে জোটে না থাকার সিদ্ধান্ত বিজেপির জন্য যেমন সুযোগ তৈরি করছে, তেমনি বাড়াবে ঝুঁকিও। তবে বিশ্লেষকদের একাংশ মনে করছে প্রাক নির্বাচনী জোটের সম্ভাবনা শেষ হলেও নির্বাচনী পরবর্তী সমীকরণ এখনো উন্মুক্ত। ফলাফল ঘোষণার পর পরিস্থিতি অনুযায়ী নতুন জোট বা সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যা দেখা গিয়েছিল সর্বশেষ এডিসি নির্বাচনে। সব মিলিয়ে বিজেপির এই একক লড়াইয়ের সিদ্ধান্ত শুধুমাত্র একটা নির্বাচনী কৌশল নয়, বরং এটি ত্রিপুরার জনজাতি রাজনীতির শক্তির ভারসাম্য পুনর্নির্ধারণের একটি বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এই কৌশল বাস্তব ভোট যুদ্ধে কতটা কার্যকর প্রমাণিত হয় এবং শেষ পর্যন্ত ক্ষমতার সমীকরণ কোন দিকে গড়ায় তার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েকদিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের কিল্লা আসন থেকে মনোনয়নপত্র দাখিল করলেন টিটিএডিসির মুখ্য কার্যনির্বাহী পূর্ণচন্দ্র জামাতিয়া। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এবারে নির্বাচনে তীব্রামথার জয় নিশ্চিত বলে দাবি করেন সিইএম পূর্ণচন্দ্র জামাতিয়া। মঙ্গলবারই তীব্রামথার দুজন এমডিসি যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পূর্ণচন্দ্র জামাতিয়া। নির্বাচনের প্রাককালে এরকম দলবদল স্বাভাবিক। বিজেপি থেকেও অনেকে এই সময় তীব্রামথায় আসছেন বলে উল্লেখ করেন এডিসির মুখ্য কার্যনির্বাহী পূর্ণচন্দ্র জামাতিয়া। মনোনয়নপত্র দিয়েছি, নমিনেশন ফাইল করেছি। আমরা জিতব অবশ্যই, 100% জেতা নিশ্চিত। সেটা আর বলার অপেক্ষা রাখে না। স্যার কিছুক্ষণ আগে দেখতে পেলাম বিজেপিতে তীব্রামথার একজন এমডিসি একজন ইএম যোগ দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? না, নির্বাচনের নিকটে দলের নেতারা যাবে, আসবে, আমাদের দলেও আসবে। আমাদের দল ছেড়ে বিজেপিতে যাবে, অন্য পার্টিতে যাবে, তাতে কোনো মানে নাই, আসে যায় না। কারণ যে দলে থেকে জনগণের জন্য কাজ করতে পারে না, অন্য দলে গিয়ে কি কাজ করতে পারবে জনগণের জন্য? জনগণ বিচার করবে তাদেরকে। আমি আর কি বলবো। কতটা আসন পেতে পারেন? মিনিমাম 25টা আমরা আসন পাবে। বিগত এডিসি ইলেকশনে আমরা 18টা জিতেছি, এরপরে হংস ত্রিপুরা এসএসসি 19টা হয়েছে। এবার আমরা মিনিমাম 25টা আসন পাবে। আমরা গত 5 বছর প্রতিপক্ষকে রুটিন তল্লাশিতে আগরতলা রেল স্টেশন থেকে পিস্তল ও তাজা গুলি সহ এক যুবককে আটক করেছে জিআরপিএস পুলিশ। এই ক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছে অস্ত্র পাচার চক্রের যোগসাজশ। আবারও আগরতলা রেল স্টেশন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এক যুবককে আটক করল জিআরপি পুলিশ। মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতো আগরতলা জিআরপি থানার পুলিশ রুটিন তল্লাশি চালাচ্ছিল স্টেশনে। সে সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং
2 রাউন্ড তাজা গুলি। সঙ্গে সঙ্গে তাকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ধৃত যুবকের নাম সুব্রত দত্ত, তার বাড়ি মধুপুর থানা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিস্তলটি বিহার থেকে রেলপথে আগরতলায় নিয়ে আসে এবং মধুপুরে বিক্রির উদ্দেশ্যেই সেটি বহন করছিল বলে স্বীকার করেছে সংশ্লিষ্ট যুবক। একটি ব্যাগ নিয়ে সে সাসপিশিয়াসলি ঘোরাফেরা করছে, তখন তাকে আমরা আমাদের স্টাফ আটক করে যখন তার ব্যাগ তল্লাশি করা হয়, তল্লাশি করে তার ব্যাগ থেকে একটি 7.65 mm একটি ইলিগ্যাল স্মল ফায়ার আর্মস লগে 2টি ম্যাগজিন এবং 2টি লাইভ কার্ট্রিজেস উদ্ধার করি আমরা তার কাছ থেকে। ওর নাম কি এবং ওর বাসা কোন জায়গায়? হ্যাঁ, ওর নাম সুব্রত দত্ত, ওর বাড়ি সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধুপুর এরিয়াতে, মধুপুর থানার অন্তর্গত। এই যে বন্দুকটা পাওয়া গেছে এটা কি মানে মেড ইন ইন্ডিয়া নাকি? না, এখন পর্যন্ত যে স্মল ফায়ার আর্মসটা পাওয়া গেছে এটার মধ্যে কোনো কোম্পানির নাম লেখা নেই। এখন আমরা এটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বের করবো এটা কোনো কোম্পানি মেড না হ্যান্ডমেড। প্রাথমিক তদন্তে কি আপনারা মনে করছেন? প্রাথমিক যে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে যে সে এটি বিহারের ভাগলপুর থেকে এটি এনেছে এবং এটা মধুপুর এরিয়াতে নিয়ে সে বিক্রি করার উদ্দেশ্যে তাদের একটা র্যাকেট আছে, ওই র্যাকেটের মাধ্যমে এটা বিক্রি করার উদ্দেশ্যে সে এনেছে। পিস্তল উদ্ধারের ঘটনায় ফরেনসিক টিমকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে তারা। গ্রেপ্তার হওয়া সুব্রত দত্তকে বুধবার আদালতে তোলা হবে এবং রিমান্ডের আবেদন করবে পুলিশ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোনো বড় অস্ত্র পাচার চক্র জড়িয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। রেলপথে মাদক পাচারের পাশাপাশি অস্ত্র পাচারের এই ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের অন্দরমহলেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মীয় উৎসবের আবহে সামাজিক সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়ানোর কথা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে চাঁদাবাজি ও দমন পীড়নের অভিযোগে প্রশ্নের মুখে পড়ছে সেই বার্তা। ধর্মনগর কৈলাসহ সড়কের পূর্ব হাফলং এলাকায় বাসন্তী পূজা উৎসবের চাঁদাকে কেন্দ্র করে রক্তাক্ত করার মতো ঘটনা আরও প্রকট করে তুলেছে সেই উদ্বেগকে। রাজ্যে বিভিন্ন ধর্মীয় উৎসবকে ঘিরে স্বেচ্ছা অনুদানের প্রচলন বহুদিনের, কিন্তু অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে এই স্বেচ্ছা শব্দটি। একাংশের উদ্যোগে এই অনুদান আদায় এখন জোরপূর্বক চাঁদা তোলার রূপ নিচ্ছে, যেখানে অনুদান না দিলে হুমকি, এমনকি ঘটছে শারীরিক নির্যাতনের ঘটনাও। ধর্মনগর থেকে কৈলাসহ সড়কের পূর্ব হাফলং এলাকায় বাসন্তী পুজোর চাঁদাকে কেন্দ্র করে টুকটুক চালক শ্রীকান্ত দাসের উপর হামলার ঘটনা সেই প্রবণতার একটি স্পষ্ট উদাহরণ। চাঁদা দেওয়া নিয়ে বচসার জেরে তাকে বেধড়ক মারধর করা হয় এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী। কি নাম তাই না? শ্রীকান্ত দাস। তখন যাইতে যেন আমি একবার সাদা দিয়ে গেছি, এখন আবার আপনার আবার দিয়ে সাদা বলছে না দিতে লাগবে, সেই দিছে না। এরপরে আইতে সময় তারে তারা ছয় সাতজন মানুষের সিগন্যাল দিছে আইতে সময়। আইতে প্রথম টাইম কৈলাসহরের দিকে গেছিল, তখন একবার আটকাইছিল, চান্দা দিছে তাই বাসন্তী পূজার নিয়ে চান্দা। এরপরে যে আইতে সময় তারে আটকাইয়া 7টা থেকে 7:30টার ভিতরে এইরকম দুর্ঘটনা তারা ঘটাইছে। মারিয়া উড়িয়া ওই জানার মতো মাটির ফেলাই আমার টুকটুকোর ভিতর যা রক্ত দেখছে কেন্দ্রের মানুষে কৌদের উঠে ওখানে টুকটুক আনছে। কোন জায়গা হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে গিয়ে আপনার কালিকাপুর হাইওয়ে আইতে মনে আসেনি, জেলখানা নেই। এই ধরনের ঘটনায় সামনে আসছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক ক্ষেত্রেই চাঁদা আদায়কারীরা সংগঠিতভাবে কাজ করে এবং তাদের বিরুদ্ধে মুখ খুলে প্রতিশোধের আশঙ্কা থাকে, ফলে সাধারণ মানুষ অনিচ্ছা সত্ত্বেও চাঁদা দিতে বাধ্য হন। এতে একদিকে যেমন সামাজিক অসন্তোষ বাড়ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধর্মীয় উৎসবগুলির ভাবমূর্তিও। ধর্মীয় উৎসবের নামে চাঁদা আদায়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা অভাব কতটা? স্থানীয় প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি কতটুকু? প্রশ্ন উঠছে তা নিয়েও। 2500 টাকা তারা ক্যাশ নিছে, গাড়ির একটা টেকনিক নতুন আর পিঠে নিয়ে রাখছে, এটাও নিছে, আমার গুলোর লাইসেন্সও নিছে, গোলাপটা কি সেই নোট আনিয়াছে গিয়া নিছে। মাসে তো মাসেও পাবো। আপনি এখন কি চান? আমি এখন উচিত বিচার চাই। উচিত বিচার পাবলিকর না, পাবলিকও আমার বিচার করতে পারতো না, আইনের বিচার চাই। তো কষ্ট তো যা ফাইবার পাইছে, আমি তো পেট করে বাদ পাইছি। আমার ফুলা যে 2 দিন থেকে দানা খান না, আজ সকালে করতে পাইছিস তো, এখন পর্যন্ত দানা খাইছে না।
এই ধরনের সমস্যার সমাধানে প্রয়োজন প্রশাসনের কড়া নজরদারি ও স্পষ্ট নীতিমালা। চাঁদা আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা, নির্দিষ্ট সীমা এবং স্বেচ্ছাসেবী চরিত্র বজায় রাখা জরুরি। পাশাপাশি অভিযোগ জানাতে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওর পর্দায়। নমস্কার।